সংশয় নামক 4 শব্দের এই অক্ষরটার মধ্যে আমাদের প্রত্যেকটা মেয়েরই যেন জীবনের প্রাণভ্রমরা আটকে আছে। না আমরা এটাকে ছেড়ে বের হয়ে আসতে পারছি, না এটাকে ছেড়ে থাকার মতন মানসিক শক্তি, মনোবল কোনোটা আমাদের আছে। যখন গৃহিণী হিসাবে এই 4টা শব্দের একটা বাউন্ডারির মধ্যে আমরা আটকা পড়ে যাই, তখন যেন সেইখানে কারণে অকারণে অনেক অনেক কাজ, অনেক অনেক দায়িত্ব এসে জুড়ে বসে আমাদের উপর। আর সেই সব কিছু মিলিয়েই আমরা সেগুলোকে ট্যাকল করতে করতে দক্ষ গৃহিণী হয়ে উঠি। তরুণী থেকে গৃহিণী হওয়ার গল্পটা হয়তোবা সহজ মনে হলেও অধ্যায়টা অনেক কঠিন, আর দক্ষ গৃহিণী সে তো আরও কঠিন বিষয়। যাই হোক, আসছি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি। সকালবেলা খানিকটা সময় গাছদের সাথে কাটিয়ে সোজা চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। আজ 6 নাম্বার দিন আমি আমার কাজের খালা, বিশেষ করে রান্নার খালা ছাড়া কাজ করে যাচ্ছি। জানি না কী কারণে তিনি ওনার মোবাইল অফ করে দিয়ে আজ 6 দিন যাবৎ আমার সাথে কী নাটকটা করছেন, সেটার মানে কি, কেন করছেন কিছুই জানি না। খবর পেয়েছি লোকমুখে যে তিনি নাকি অসুস্থ। আবার আরেকজনের কাছে খবর পেলাম ওনাকে নাকি ওনার বোনের সাথে কোথায় ফুচকা খেতে দেখেছেন। সত্যি মিথ্যা কিচ্ছু জানি না। খালার পিছনে অনুসন্ধান করবার মতন টাইম, মন মেজাজ কোনোটাই আমার নেই। নিজের সংসারের কাজ নিজেকে করতে হবে, তাই খানিকটা প্ল্যান মাফিক সকাল থেকে কাজ করা শুরু করেছি। যেহেতু আমার ছোটাছুটিময় জীবন, সেই জন্য প্ল্যান মাফিক অল্প সময়ের মধ্যে কিভাবে আমি আমার সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিতে পারি সেটা নিয়েই আমার চিন্তাভাবনা থাকে। তো আজকে সেই অংশগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরব। সকালটা শুরুই হয়েছে ব্রেকফাস্ট বানানো দিয়ে। টেবিলে সবাই একে একে চলে আসবে। মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে আজকে বাসার সবাই বের হয়ে চলে যাবে। অলরেডি যখন এই নাস্তাগুলো বানাচ্ছি আমার হাজব্যান্ড কিন্তু বের হয়ে চলে গিয়েছে। 2টো মেয়ে, তারা আজকে বের হয়ে চলে যাবে। তো প্রথমে তারা ব্রেকফাস্ট খেয়ে যাবে, তারপরে আবার তাদেরকে একটু করে টিফিনও দিব। মোটামুটি একা হাতে যতটুকু সম্ভব আমি সব কিছু গুছিয়ে টেবিলে দেওয়া শুরু করেছি। কিছু ফ্রুটসও রেখেছি যাতে তাদের খাওয়ার জন্য সুবিধা হয়। ব্রেডগুলো টোস্ট করেছি, স্ন্যাক্স আইটেম ভেজে এনেছি টিফিন দেওয়ার জন্য। ঢ্যাঁড়স ভাজি আগেই করা ছিল। গতকাল রাতে একটু সুজি করেছিলাম। আমি জানি না গুড় দেওয়ার কারণে আসলে দুধটা ফেটে গিয়ে এরকম পানি চলে এসেছে। আর এই তো এখন টেবিল একদম রেডি। আমার 2 মেয়েকে আমি ডাকছি যে তোমরা এসে নাস্তাটা খেয়ে যাও। টেবিলে নাস্তা দিয়েই আমি রেডি হতে চলে গিয়েছিলাম, কারণ ওদের দুজনকেই একসাথে আমার ড্রপ করতে হবে। একজনকে আমি এক জায়গায় ড্রপ করে আরেকজনকে নিয়ে আমি ধানমন্ডি 13তে যাব। তো যে কারণে কোনো কিছুই ধোয়া হয়নি, টেবিল ওভাবে ফেলে চলে গিয়েছিলাম। এখন তাদেরকে ড্রপ করে দিয়ে যখন বাসায় এসেছি অলরেডি 9:30 হয়ে গেছে। তো এসেই যেটা করলাম, আগে ব্রেকফাস্টের যে থালা বাসনগুলো বের হয়েছে সেগুলোকে আগে ধুয়ে আমি গুছিয়ে ফেলে তারপর আজকে কী রান্না হবে সেগুলোকে ডিফ্রস্ট করতে দিয়ে ঘর গোছাতে চলে যাব। খানিকটা প্ল্যান মতনই এই কাজগুলো করছি। আমার টার্গেট 12টার মধ্যে আমার রান্না শেষ হওয়া চাই এবং ঘর বাড়ি গোছানো চাই, কারণ 12টা 15-র মধ্যে আবারও আমাকে বাসা থেকে বের হয়ে যেতে হবে মেয়েদেরকে তুলে আনার জন্য। একজনকে আরেকটা কোচিংয়ে আমি ড্রপ করব, সেই জন্য। একজন মায়ের যেমন অনেক অনেক দায়িত্ব থাকে, একজন গৃহিণীরও কিন্তু অনেক দায়িত্ব থাকে। আমি কোনোভাবেই চাই না একজন মায়ের সাথে একজন গৃহিণীর দায়িত্বের কলাপস করিয়ে দিতে, বরং সেটা প্ল্যান মাফিক করলেই সময়ের মধ্যে কাজগুলো শেষ করা সম্ভব হয়। তখন মানুষ হিসাবে আমি যেন খানিকটা হাত ছেড়ে বাঁচতে পারি। তো চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কাজকর্ম শুরু করেছি। এত লম্বা সময় বকবক করছি, জানাই হয়নি আপনারা সবাই কেমন আছেন। অবশ্যই জানাবেন আপনারা সবাই কেমন আছেন। আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন, যদি ভিডিওর কোনো একটি অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আগে থালা বাসনগুলো সব ধুয়ে নিয়ে তারপর আমি আজকে যা যা রান্না হবে সেগুলো ডিফ্রস্ট করতে দেবো। অলরেডি অবশ্য সকালবেলা একটা জিনিস ডিফ্রস্ট করতে দিয়েছি, সেটা হচ্ছে গরুর ভুঁড়ি। মনে আছে গত সপ্তাহে কিন্তু আমি গরুর ভুঁড়ি রান্না করেছিলাম। আমার ছোটো মেয়েটার এই খাবারটা খুব বেশি পছন্দ। তো আরও কিছুটা রয়ে গিয়েছিল, আজকে আবারও সেটা ডিফ্রস্ট করার জন্য সকালে 7টার দিকে আমি সেটা ভিজিয়ে দিয়েছি। আর এখন আরেকটা মাছ রান্না করব, যেটা আমার আর ডাক্তার সাহেবের জন্য। তো যে কারণে আমি বাতাসি মাছ নিয়ে এসেছি, সেটাও একটু এখন ভিজিয়ে দিয়ে আমি বাসার কাজ, অন্যান্য কাজ করতে চলে যাব।
অন্যদিকে যে ঝামেলাটায় ভুগছি সেটা হচ্ছে গ্যাস নেই। মোহাম্মদপুরে যারা আছেন কিংবা ধানমন্ডি এরিয়ায় যারা আছেন তারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন গত ৫-৬ দিন যাবৎ কিন্তু গ্যাস ভীষণ ডিস্টার্ব করছে। সারাদিন টিম করে জ্বলে। মাঝখানে তো ১.৫ দিনের মতন কোনো গ্যাসই ছিল না। বাড়ি থেকে খাবার অর্ডার করে খেয়েছি। কয়দিন আর বাইরের খাবার খেয়ে ভালো লাগে বলুন তো? তো তারপরে ইন্ডাকশনে একটু করে খাবার-টাবার গুছিয়ে রান্না-টান্না করে চলার চেষ্টা করেছি। যাই হোক, এখন গ্যাস আছে। একটা বার্নার বেশ ভালো জ্বলে, আরেকটা বার্নার একেবারেই জ্বলে না। এই যে সমস্ত বাসন-কোসন ধোয়া শেষ। এবার আমি সিঙ্কটাকেও একটু ভালো করে পরিষ্কার করে এখন মাছটাকে ডিফ্রস্ট করতে দিয়ে ঘরের কাজে চলে যাব। এগুলো সব করতেই প্রায় ১০টা বেজে গিয়েছে। তো আমার হাতে সময় আছে মাত্র ২ ঘন্টা। ২ ঘন্টার মধ্যে আমাকে ঘরবাড়ি গোছাতে হবে। এখানে দুটো রান্নাই শেষ করতে হবে এবং বাকি কাজগুলোকেও মোটামুটি শেষ করতে হবে। এর মধ্যে আমার ঘর ঝাড়া মোছার খালা এসেছে। তো তাকে বললাম যে, তুমি আজকে আমাকে একটু ফার্নিচারগুলো মুছে দাও। যেহেতু রান্নার ঘরে আমাকে অনেক বেশি সময় দিতে হচ্ছে, এই ফার্নিচারগুলো আমি রেগুলার মুছতে পারছি না, পরিষ্কারও করা হচ্ছে না। তো খালা আবার বলল যে, আপনি আপনার মতন রান্নাঘরটা সামলান, আমি এদিকে আপনার কাজগুলো গুছিয়ে দিচ্ছি। ভাগ্যিস অন্তত এই খালাটা আমার কাছে আসছে, তা না হলে তো আমার আরও বেশি সর্বনাশ হয়ে যেত। তো খালা আমার সমস্ত কেবিনেট, তারপর যা ফার্নিচার আছে সুন্দর করে একদম পরিষ্কার করে মুছে দিচ্ছিল। আর খালার কাজে যেন খালা ফাঁকিবাজি করতে না পারে, সেই জন্য আমি অবশ্য আরেকজন পাহারাদার নিযুক্ত করেছি। পাহারাদারকে বললাম, তুমি এখানে বসে বসে খালার কাজ দেখো। এই যে পাহারাদার এখানে বসে বসে খালাকে পাহারা দিচ্ছে এবং দেখছে খালা ঠিকঠাক মতন কাজ করছে কিনা। তো পাহারাদারের আন্ডারে খালাকে রেখে এখন আমি আমার 2 মেয়ের রুমে ঢুকে যাব। তাদের ঘর গোছানো, কাপড় গুছিয়ে দেয়া, এগুলো সব কিছু করে তারপর বের হব। তাকে এখানে বসে থাকতে দেখে আমার খালা বলছে, ইস কত আসছে পাহারা দিতে। আমার 2 খালাই কিন্তু মাঝে মাঝে তার উপরে ভীষণ ক্ষেপে যায়। তো পাহারাদারকে রেখে এসেছি খালার কাজ দেখার জন্য। আর এদিকে আমি আমার বড় মেয়ের বিছানাটা একটু ভালো করে ঝেড়ে গুছিয়ে দিচ্ছি। সপ্তাহে এই একটা দিন আমি তার রুমে ঢুকতে পারি। সে সকাল থেকে বের হয়ে চলে যায়, না পারে কোনো কিছু চিল্লাতে, না পারে কোনো কিছু বলতে। এই একদিনই আমি তার বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিই এবং তার ঘরের এক্সট্রা যেসব জিনিসপত্র মোছা দরকার, গোছগাছ করা দরকার, সেগুলো করে দিই। সে অবশ্য রুম থেকে বেরোবার আগে বহুবার চিৎকার করতে থাকে, মা আমার রুম গোছাতে হবে না, বিছানা গোছাতে হবে না, পড়ার টেবিলে হাত দিও না, কিচ্ছু করতে হবে না, আমি নিজে করে নিব। কিন্তু আমি এসব একদম পাত্তা দিই না, আমি আমার মতন করে সব কাজ গোছাই। তো ওদিকে বড় মেয়ের রুমটা গুছিয়ে আমি কিছু ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম, এসে ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিচ্ছি। যেহেতু খুব অল্প আছে ঢ্যাঁড়স ভাজিটা হবে, ভাবলাম চুলাটা তো একটাই ধরবে, তো ওই এক চুলায় একটু করে কাজগুলো আগাই। তো আগে প্রথমে ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি, তারপর একটু মাছ রান্না করব এবং তারপর গরুর ভুঁড়ি রান্না করব। 2 দিন আগে যখন একেবারেই গ্যাস ছিল না, কী যে কষ্টে কেটেছে সেটা আর কি বলবো। আচ্ছা, ওদিকে ঢ্যাঁড়স ভাজিটা প্রায় হয়ে গেছে, আমি আগে মাছটা বসিয়ে দিয়েছি। খালা বললো যে, আপনি মাছটাই আগে বসান, গরুর ভুঁড়িটা ধীরে ধীরে অল্প আছে, ধীরে ধীরে সিদ্ধ করা যাবে। তো সেই জন্য এখন মাছটা বসিয়ে দিয়ে ছোটো মেয়ের রুমে চলে এসেছি। ছোটো মেয়ের রুমটা গোছানো শেষ, কিন্তু এত কাপড় এই বেয়াদব করেছে কি জানেন, ওর যত কাপড় আছে সব বের করে জমিয়েছে। এখন খালি যেটা তার প্রয়োজন সেটা পরে চলে গিয়েছে, বাকিগুলো সব এলোমেলো করে রেখে গিয়েছে। তো এইভাবে তার চলা যায় না। আমি এখন তার সমস্ত এলোমেলো করা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। এ তো কাপড় না, যেন কাপড়ের পাহাড়। এমনিতেই গত 4 দিন ধরে যেই কাপড়গুলো পরছে সব শুকিয়ে চেয়ারের উপর জমা করছে। তার মধ্যে আজকে আরও বেশ কিছু কাপড় চোপড় বের করে পুরো লণ্ডভণ্ড করে গেছে। তো আস্তে আস্তে এগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। আর বিশ্বাস করুন, ভাঁজ করতে করতে কিন্তু হাতগুলো একদম ব্যথা হয়ে গিয়েছিল। মনে মনে যে কত গালি দিয়েছি সেগুলো তো আর ওপেনলি আপনাদের সামনে বলা যায় না। যাই হোক, এই কাপড়ের পাহাড় ভাঁজ করতে করতে আপনাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করছি। আমি গত পর্বে একটা টিপসের পর্ব দিয়েছিলাম, যেখানে একটা টিপস ছিল যে আমি আমার মেয়ের বাথরুমের বাইরে এবং বাথরুমের ভেতরে সূরাগুলো দিয়ে দিচ্ছিলাম। সেখানে একজন আপু কমেন্ট করে জানিয়েছেন যে আপু বাথরুমের ভেতরের থেকে যে সূরার কাগজটা সেটাকে বের করে আপনি সামনে এনে লাগিয়ে দিন, মানে বাথরুমে ঢোকার দরজার সামনেই দুটো সূরা থাকুক। তো এটা আমার একটা ভুল ছিল, ভুলটা শুধরে দেওয়ার জন্য আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অলরেডি আমি সেই কাজটা করেও ফেলেছি। আর এবার আরেকটা কমেন্ট নিয়েও একটু কথা বলছি। একজন আপু জানতে চেয়েছেন এই সূরাগুলো আমি কোথা থেকে নিয়েছি। আপনি ফেসবুকে যে কোনো জায়গায়
যদি সার্চ করেন যে নিয়মিত ব্যবহারের সূরাগুলো কোথায় পাবো, তো অনেক পেজ সামনে আসবে। আপনি যে কোনো একটা পেজ থেকে আপনার পছন্দ মতন অর্ডার করতে পারেন। এক এক রকম পেজে এক এক রকম অফার থাকে। কোনোটায় 34টা সূরার একটা প্যাকেজ থাকে, কোনোটায় 30টার প্যাকেজ থাকে। সেটা আপনার যেটা পছন্দ আপনি নিতে পারেন। তো এদিকে রান্নাঘরে এসে দেখলাম আমার মাছ রান্নাটা মোটামুটি শেষ। আর এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় গরুর ভুঁড়ি রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ এত কম গ্যাস থাকে যে আমি আসলে সেভাবে প্রিপারেশন নিয়ে আপনাদের দেখাতে গেলে একা হাতে যেহেতু কাজ করছি, এটা দেখানোটাও আমার জন্য অনেক ঝামেলা হয়ে যেত। তো এখানে জাস্ট খালি ভুঁড়ি রান্নার মাঝামাঝি অংশ থেকে কিছুটা ক্লিপ নিয়েছি, যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এটা একদম শেষের দিকে আমি কিছুটা টালা জিরা গুঁড়া এটার সাথে অ্যাড করে দিয়েছি, এবং এই ভুঁড়ি রান্নাটাকে একদম পুরো কষানোর মতন করে তারপর আমি এটাকে নামিয়েছি। অনেকটা সময় লেগেছে সেদিন এই রান্নাটা করতে। আমার ছোটো মেয়ের সচরাচর সব ধরনের খাবার পছন্দ না, কিন্তু শুটকি, গরুর ভুঁড়ি রান্না দেখলাম এই জিনিসগুলো সে বেশ পছন্দ করে খাচ্ছে। আচ্ছা, যাই খায় খাক, অন্তত ঠিকঠাক মতন খাওয়া দাওয়াটা করুক, পড়ালেখাটা করুক, এটাই হচ্ছে মেইন। তো আমার রান্না মোটামুটি শেষের দিকে। আমি এখন এটাকে বেড়ে নিব, কিন্তু কোনো রান্নাই আজকে আমি টেবিলে সার্ভ করতে পারবো না, কারণ দুপুরবেলা যে টাইমটায় সবাই রান্নার খাবার দাবার সার্ভ করে সুন্দর করে নিয়ে খেতে বসে, ঠিক ওই টাইমটায় আমি বাইরেই থাকবো। আমার নিজেরও বাসায় এসে খেতে বসতে বসতে মোটামুটি 3:30 পৌনে 4টা হয়ে যাবে। এই যে গরুর ভুঁড়ি রান্নাটা শেষ, আমি এখন এটাকে বেড়ে গুছিয়ে রেখে তারপর চলে যাব। মাঝে মাঝে সত্যি খুব ইচ্ছে করে আরাম করে বসে দুপুরবেলা ভাত খাই, তারপর খাওয়া শেষে একটু বিছানায় গড়াগড়ি করি, যেগুলো এখন আমার কাছে স্বপ্ন ছাড়া আর কিচ্ছু না। কারণ আমার পক্ষে কোনো দিনই সম্ভব হয় না দুপুরবেলা বিছানায় একটু গড়াগড়ি করা কিংবা বসে আরাম করে ভাত খাওয়া। যাই হোক, দুটো মেয়েকে নিয়ে যেহেতু আমার অসম্ভব ব্যস্ততা বেড়ে গিয়েছে, এর মধ্যে দিয়েই আমি কিন্তু অনেক কষ্টে আপনাদের কাছে ভিডিওগুলো নিয়ে হাজির হচ্ছি। প্লিজ আমার ভিডিওগুলো লাইক করে দেখবেন। অনেক নতুন সদস্যরা আমার কাছে জয়েন করছেন। আমাকে 2-3 দিন সময় দিবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমি 2 থেকে 3 দিনের মধ্যে চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে যেতে। যদি কোনো কারণে ভুলে যাই, অবশ্যই কমেন্টসের মাধ্যমে স্মরণ করিয়ে দিবেন যে আপু, আমি আপনার অপেক্ষায় আছি। এটা একদম রাত্রে 9:30 তখনকার একটা ভিডিও। তখনও কিন্তু আমার মেয়ে কোচিংয়ে, আমি এই খাবারটা রিসিভ করবার জন্য বাসায় এসেছি। খাবারটা রিসিভ করে টেবিলে রেখে যাচ্ছি, আমার বড় মেয়ে বাসায় আছে। আমি আবারও আমার মেয়েকে আনতে চলে যাব। আসলে আমি একটা অফার পেয়েছিলাম। আমরা অনেক দিন থেকে সি ফুড খেতে চাচ্ছিলাম। তো সি ফুড বয়েলটা কোথা থেকে আনবো, কোথা থেকে খাবো, সেরকম কোনো প্ল্যানিং, মানে সেরকম কোনো কিছু আমাদের মাথায় ছিল না। তো হঠাৎ করে দেখলাম যে একটা পেজ তারা অফার করেছে যে এক বক্সের সাথে আরেক বক্স ফ্রি। তো আমাদের যেহেতু সি ফুডের একটা ক্রেভিং চলছিল অনেক দিন থেকে, তো আমি এই অফারটা লুফে নিয়েছি। এখানে একটা বক্সের সাথে একটা বক্স ফ্রি এসেছে। আর আপনারা যারা সি ফুড পছন্দ করেন না, এই অংশটুকু আপনারা অবশ্যই ইগনোর করবেন। আমি আমার 2 মেয়েকে নিয়ে অনেক ছোটোবেলা থেকে সি ফুড খেয়ে অভ্যস্ত। আমরা বিভিন্ন কান্ট্রিতে যখন ট্রাভেল করতাম, আমরা রেগুলার সি ফুড খেতাম। এই খাবারগুলো আমাদের কাছে একদমই নোন খাবার, এবং যে একটা আপনাদের মধ্যে যদি এই বিষয়গুলো নিয়ে কোনো রকমের ভয় ভীতি কিংবা অন্য কোনো রকম ফিলিংস থাকে, তাহলে আমার এই অংশটুকু দেখার দরকার নেই। বাট অনেক দিন পর আমরা সি ফুড বয়েল পেয়ে খুব এনজয় করে খেয়েছি, এবং আমার মেয়েরাও খুব এনজয় করেছে। তো এটা মূলত আমি যে পেজটা থেকে নিয়েছি তাদেরকে অলরেডি রিভিউ দেওয়া হয়েছে। খাবারটা যথেষ্ট ভালো ছিল। যদি বলেন 10 আউট অফ 8 আমি দিব, কারণ এখানে তারা ডিমটা অ্যাড করেনি। সসেস দিয়েছে, আলু দিয়েছে, বা ডিমটা দেয়নি। সি ফুডে কিন্তু ডিম দেওয়াটাও একটা অংশ। আর বাকি যেই খাবারগুলো দেওয়ার কথা ছিল, শ্রিম্প, ক্র্যাব, অক্টোপাস, সবই তারা দিয়েছে। কোনো কিছুই, কালামারি, সব কিছুই অ্যাড করেছে, কোনো কিছু বাদ দেয়নি। কালামারির এই ছোটো ছোটো পিসগুলো তো খুবই লোভনীয় ছিল। প্রচণ্ড ঝাল ছিল ব্রথ, এবং সব কিছু মিলে মানে বলতে পারেন অনেক মজা করে আমি আমার 2 মেয়ে খেয়েছি। আমার হাজব্যান্ড খাবার টেবিলেই আসেনি, কারণ এই জিনিস তার পছন্দ না। তো সে ছোটো মাছের ঝোল দিয়ে সোফায় বসে বসে ভাত খেয়ে দিয়েছে, আর আমি আমার 2 মেয়ে সহ সি ফুড বয়েল এনজয় করেছি, এবং এভাবেই আমার সারাটা দিন ব্যস্ততাময় সময় কাটিয়েছি। তো আজকে এই পর্যায় থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার
আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। ইনশাল্লাহ দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।